ওয়েলকাম স্টুডেন্ট, তোমরা দেখছো তোমাদের প্রিয় চ্যানেল জাস্ট ওয়ান স্টেপ। তা আজকে ক্লাস নাম্বার 9 আরআরবি যে গ্রুপ ডির ক্লাস চলছে, ঠিক আছে। 2018 সালের সমস্ত জিকে পার্টটা কিন্তু আমি করিয়ে দিয়েছি একটা একটা করে, ঠিক আছে। আজকে হচ্ছে ক্লাস 9। এখানেও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ কোশ্চেন আছে এবং ব্যাখ্যা সমেত প্রশ্ন উত্তর আছে, কিন্তু সম্পূর্ণ এটা হচ্ছে সবথেকে তোমাদের সুবিধার জন্য কিন্তু সম্পূর্ণ পরিমাণে কিন্তু বাংলায় করছি, ঠিক আছে। আর আমার চ্যানেলে যদি নতুন এসে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, বেল আইকনটি প্রেস করে রাখো। চলো শুরু করি ভিডিওটি। দেখো প্রথম প্রশ্ন দেখো যে নিউক্লিয় রিঅ্যাক্টরে মানে পারমাণবিক শক্তি কেন্দ্রে, ঠিক আছে, ব্যবহৃত জ্বালানিটি অর্থাৎ কোনটি জ্বালানি হিসেবে ব্যবহৃত করা হয়? পটাশিয়াম, সোডিয়াম, ইউরেনিয়াম না টিটিয়াম? তা কিন্তু এখানে কিন্তু ব্যবহার করা হয় কিন্তু ইউরেনিয়ামকে কিন্তু জ্বালানি হিসাবে ব্যবহার করা হয়। কোথায় হচ্ছে? নিউক্লিয় রিঅ্যাক্টরে। তারপর তো ডিটেলসে কিছু দেখে নাও। দেখো নিউক্লিয় রিঅ্যাক্টরে ব্যবহৃত প্রধান জ্বালানিটি হচ্ছে ইউরেনিয়াম 235, অর্থাৎ ইউরেনিয়াম কত? 235 কিন্তু ব্যবহৃত হয়। তোমাদের ইউরেনিয়ামের অনেকগুলো অপশন দিয়ে ইউরেনিয়াম 234, 235, 233 দিতে পারে, সেখানে কিন্তু হয়ে যাবে ইউরেনিয়াম 235। আবার কিন্তু বলছে কখনো কখনো প্লুটোনিয়াম, অর্থাৎ কখনো কখনো প্লুটোনিয়াম 239 কিন্তু ব্যবহৃত হয়। এই উপাদানগুলো নিউক্লিয় ফিশন প্রক্রিয়ার মাধ্যমে কিন্তু বিশাল পরিমাণে শক্তি উৎপন্ন করে। তাহলে কোন প্রক্রিয়ায় শক্তি উৎপন্ন করে? নিউক্লিয়ার ফিশন প্রক্রিয়ায়। এগুলো কিন্তু খেয়াল রাখবে। তারপরে দেখো কোন খেলোয়াড়ের আত্মজীবনী প্লেইং ইট মাই ওয়ে? এটা হচ্ছে কার আত্মজীবনী? সৌরভ গাঙ্গুলি, বীরেন্দ্র সেহবাগ, বিরাট কোহলি না সচিন তেন্ডুলকর? তাহলে প্লেইং ইট মাই ওয়ে, ঠিক আছে, প্লেইং ইট মাই ওয়ে এটার হচ্ছে আত্মজীবনী হচ্ছে সচিন তেন্ডুলকরের, বিখ্যাত ক্রিকেট খেলোয়াড়। এই বইটি ক্রীড়া এবং ইতিহাসবিদ সাংবাদিক বড়িয়া মজুমদারের সহলেখায় রচনা হয়েছে, ঠিক আছে। পরীক্ষায় আসতে পারে প্লেইং ইট মাই ওয়ে কার সহযোগিতায় রচনা হচ্ছে? বড়িয়া মজুমদারের সহযোগিতায়। এটি কত সালে প্রকাশিত হয়েছিল? দেখো 5ই নভেম্বর 2014 সালে কিন্তু বইটি প্রকাশিত হয়েছিল, অর্থাৎ 5ই নভেম্বর 2014 সালে কিন্তু প্রকাশিত হয়েছিল এই প্লেইং ইট মাই ওয়ে এই বইটি। তারপরে দেখো না আরও ক্রিকেটারের কিছু তাদের আত্মজীবনী। দেখো সৌরভ গাঙ্গুলির কথা বললাম। সৌরভ গাঙ্গুলি হচ্ছে এ সেঞ্চুরি ইজ নট এনাফ, ঠিক আছে। যুবরাজ সিংয়ের হচ্ছে দ্য টেস্ট অফ মাই লাইফ, ঠিক আছে, দ্য টেস্ট অফ মাই লাইফ। তারপর হচ্ছে সুনীল গাভাস্কার হচ্ছে সানি ডেজ সুনীল গাভাস্কার ওন স্টোরি, বা অনেক সময় দেওয়া থাকে সানি ডেজ কার লেখা? সুনীল গাভাস্কার। তারপর কপিল দেব হচ্ছে স্ট্রাইট ফ্রম দ্য হার্ট। এবি ডিভিলিয়ার্স তোমরা জানো যে ইনি হচ্ছে সাউথ আফ্রিকার একজন ক্রিকেটার, মানে দক্ষিণ আফ্রিকার। এনার হচ্ছে এবি দ্য অটোবায়োগ্রাফি। তার স্টুবার হচ্ছে আউট অফ মাই কমফোর্ট জোন। রিকি পন্টিং অ্যাট দ্য ক্লোজ অফ প্লে। তারপরে কেভিন পিটারসন কেপি দ্য অটোবায়োগ্রাফি। তাহলে দেখো তোমাদের ইম্পর্টেন্ট কিছু অটোবায়োগ্রাফি দিয়ে দিলাম, আর এগুলো কিন্তু নোট ডাউন করো, ঠিক আছে, যে কোনোটাই আসতে পারে জিকের জন্য। তারপর দেখো ইন্ডিয়া নামের ব্যুৎপত্তি ঘটেছে কোথা থেকে? ভাগীরথী নদী, গঙ্গা নদী, ব্রহ্মপুত্র না সিন্ধু নদ? এটা হচ্ছে সিন্ধু নদ থেকে কিন্তু ব্যুৎপত্তি হয়েছে, মানে ইন্ডিয়া নামের। তারপরে দেখো সিন্ধু নদ সম্পর্কে কিছু জেনে নেব। দেখো সিন্ধু নদ প্রাচীন ভারতে এই নদীকে বলা হতো হচ্ছে সিন্ধু। ঋগ্বেদ সহ বহু প্রাচীন গ্রন্থে কিন্তু এর উল্লেখ আছে। পার্সিয়ান প্রভাব, ইরানি ভাষীরা স উচ্চারণকে হ উচ্চারণ করতো, তখন বলা হতো সিন্ধুকে পার্সিয়ানরা বলতে হচ্ছে হিন্দু, ঠিক আছে। সেই শব্দ থেকে হিন্দ ও পরে হচ্ছে হিন্দুস্তান শব্দের উৎপত্তি হয়েছে। তাহলে হিন্দুস্তান শব্দের উৎপত্তি কোথায় থেকে তোমরা কিন্তু বুঝতে পারলে। তারপর দেখো হচ্ছে গ্রিক বা লাতিন প্রভাব। এই গ্রিকরা হিন্দ বা হচ্ছে হিন্দু শব্দটুকু উচ্চারণ করতে হচ্ছে ইন্দোস নামে। তাহলে গ্রিক আবার লাতিনরা কিন্তু এই হিন্দু শব্দটুকু উচ্চারণ করছে ইন্দোস নামে। পরে রোমানরা এই লাতিন ভাষা রূপান্তর করে ইন্ডিয়া নাম দেন। তাহলে দেখো সংক্ষেপে বলছে প্রথমে ছিল সিন্ধু, তারপরে হচ্ছে হিন্দু পার্সিয়ানরা, তারপরে ইন্দোস হচ্ছে গ্রিকরা, তারপরে হচ্ছে নাম হচ্ছে ইন্ডিয়া। তাহলে এইভাবে কিন্তু ইন্ডিয়া নামটির উৎপত্তিগত একটি নদী থেকে এসেছে, যা হচ্ছে দেশের নাম। সেটা হচ্ছে কোন নদী? সিন্ধু নদ। তারপরে দেখো বৈজ্ঞানিক নামকরণ পদ্ধতি যার দ্বারা পরিচালিত হয় তিনি হলেন কে? ডারউইন, ক্যাভেন্ডিশ, লিনিয়াস না ব্যাংকের? এটার উত্তর হচ্ছে লিনিয়াস কিন্তু দ্বিপদ নামকরণ করেছিলেন, মানে বৈজ্ঞানিকের নামকরণ পদ্ধতি। এবার হচ্ছে কার্ল লিনিয়াস, তিনি হচ্ছেন 18 শতকে এই পদ্ধতি প্রবর্তন করেন। তাকে আধুনিক ট্যাক্সোনমির জনক, ফাদার অফ দ্য মডার্ন ট্যাক্সোনমি কিন্তু বলা হয়। এই
লাইফ সায়েন্স রিলেটেড আমি মাত্র খুব বেশি না মাত্র 4টে ভিডিও বানিয়েছি। 4টে ভিডিও বানিয়ে দিয়েছি তোমাদের একদম ব্রহ্মাস্ত্র, সত্যি কথা বলছি ব্রহ্মাস্ত্র। এই 4টে ভিডিও যদি না দেখো, এই 4টে ভিডিওর লিঙ্ককে কিন্তু আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। এই 4টে ভিডিও কিন্তু অবশ্যই করে দেখবে। এই 4টে ভিডিও তোমাদের জন্য ব্রহ্মাস্ত্র, কারণ দেখছি যে প্রিভিয়াস ইয়ারে এই 4টে থেকে কিন্তু একটা দুটো করে প্রত্যেকটা শিফটের কিন্তু কোশ্চেন আছে। খুব বেশি ভিডিও নয়, মাত্র 10 মিনিট করে ভিডিও, 10 মিনিট 5 মিনিট করে ভিডিও, কিন্তু অবশ্যই কিন্তু দেখে নেবে। একদম লাইফ সায়েন্সের কিন্তু ব্রহ্মাস্ত্র করে দিয়েছি তোমাদের জন্য। অবশ্যই কিন্তু ভিডিওটা দেখবে, ডিসক্রিপশন বক্সে কিন্তু লিঙ্ক আছে। তারপরে দেখো, কোনো বস্তু বা পদার্থ যার মাধ্যমে শব্দ বাহিত হয়, পরিবহন, বাহন, মাধ্যম না ক্লিয়ার। দেখো এটা হচ্ছে মাধ্যম, মাধ্যম ছাড়া কিন্তু শব্দ বাহিত হতে পারে না। দেখো বায়ু, বায়ু হচ্ছে আমাদের চারপাশে শব্দ বেশি শোনা যায় কারণ বায়ু আছে, অর্থাৎ আমরা যে চারপাশে শব্দ শুনতে পাই সেটা হচ্ছে বায়ুর জন্য। যেরকম চাঁদে শব্দ শোনা যায় না কারণ চাঁদে বায়ু নেই। তারপর হচ্ছে জলে, জলে শব্দের গতি কিন্তু বায়ুর চেয়ে বেশি। আবার কঠিন বস্তুতে কিন্তু শব্দের থেকেও শব্দের গতি সব থেকে বেশি। ঠিক আছে, পরীক্ষায় আসতে পারে যে কোথায় শব্দের গতি সবচেয়ে বেশি, সেটা হচ্ছে কঠিন বস্তুতে। তারপরে দেখো, শূন্যস্থান বা ভ্যাকুমে শব্দ চলতে পারে না কারণ সেখানে কোনো কোণা নেই। অর্থাৎ শূন্যস্থানে এবং হচ্ছে ভ্যাকুমে কিন্তু শব্দ চলতে পারে না, অর্থাৎ শব্দ শোনা যায় না। এটা কিন্তু মাথায় রাখবে, কারণ কি সেখানে কোনো কোণা নেই। তারপর মোস্ট ইম্পর্ট্যান্ট একটা বই, আই ডু হোয়াট আই ডু, বইটির লেখককে? শশী থারুর, বিজয় সিং, রঘুনাথ রাজন না ভেঙ্কটেশ আয়ার? কে? এটা হচ্ছে রঘুরাম রাজন। ঠিক আছে, কত সালে বইটি প্রকাশিত হয়েছিল? 2017 সালে কিন্তু প্রকাশিত হয়েছিল। তাহলে কত সালে প্রকাশিত হয়েছিল বইটা? 2017 সালে। এবার হচ্ছে হারপার কলিক্স ইন্ডিয়াতে প্রকাশিত করে। এবং রঘুরাম রাজনের আরও দুটো হচ্ছে উল্লেখযোগ্য বই হচ্ছে ফল্ট লাইন্স, দ্য থার্ড পিলার। অনেকবার পরীক্ষা এসেছে, কিন্তু আগামী পরীক্ষাতেও আসতে চলেছে। ঠিক আছে, ফল্ট লাইন, দ্য থার্ড পিলার, এগুলো কিন্তু নোট ডাউন করো। তারপরে দেখো, ভারতের জাতীয় ক্রীড়া দিবস কবে পালন করা হয়? 29 আগস্ট, 30 জানুয়ারি, 25 এপ্রিল না 26 মে? 29 আগস্ট। 29 আগস্ট কিন্তু ভারতের জাতীয় ক্রীড়া দিবস পালন করা হয়। কেন পালন করা হয়? দেখো, ভারতের জাতীয় ক্রীড়া দিবস প্রতি বছর 29 আগস্ট পালন করা হয়। এই দিনটি কিংবদন্তি হকি খেলোয়াড় মেজর ধ্যানচাঁদের জন্মবার্ষিকী উপলক্ষে উদযাপিত হয়। তিনি কিন্তু 1905 সালে 29 আগস্ট জন্মগ্রহণ করেন এবং 1928, 1932 এবং 1936 সালের অলিম্পিকে ভারতের স্বর্ণপদক জয় করেন। ঠিক আছে, তাহলে মেজর ধ্যানচাঁদ পরীক্ষায় কিন্তু আসতেই পারে যে কত সালে 1928, 1932 এবং 1936 সালে অলিম্পিক স্বর্ণপদক পেয়েছেন। 2012 সালে ভারত সরকার তার জন্মদিনটিকে জাতীয় ক্রীড়া দিবস হিসেবে ঘোষণা করে। এই দিনে দেশের সমস্ত ক্রীড়াবিদদের সম্মান জানাতে রাষ্ট্রপতি ভবনে অর্জুন পুরস্কার, দ্রোণাচার্য পুরস্কার এবং মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার কিন্তু প্রদান করা হয়। তাহলে কত সাল থেকে এই জাতীয় ক্রীড়া দিবসটা পালন করা হয়? 2012 সাল থেকে। এগুলো কিন্তু খেয়াল রাখবে। দেখো, এই জিকের মধ্যে যে তোমাদের ইম্পর্টেন্ট যে পয়েন্টগুলো বলে দিচ্ছে না, এখান থেকে কিন্তু কোশ্চেন আসার সম্ভাবনা অনেক বেশি। তারপরে দেখো, নিজের কোনটির ইলেকট্রন আসক্তি কম? অর্থাৎ ইলেকট্রন আসক্তি খুবই কম, মানে ইলেকট্রন আকর্ষণ করতে পারে না। পারদ, বোরন, অক্সিজেন, নাইট্রোজেন? উত্তর হয়ে যাবে কিন্তু পারদ। ঠিক আছে, তাছাড়া অন্যান্য যে ইলেকট্রন আসক্তি কম, তাহলে দেখো অ্যালকেনি ধাতুসমূহ মধ্যে লিথিয়ামের কম। ঠিক আছে, লিথিয়াম কম, সোডিয়াম কম, পটাশিয়াম কম। তারপরে দেখো ক্ষারীয় ধাতু বেরিলিয়াম, ম্যাগনেসিয়ামের কম। যেরকম আর নোবেল গ্যাস সমূহ, নোবেল গ্যাস হচ্ছে কি হিলিয়াম, নিয়ন, আর্গন, এদের ইলেকট্রন আসক্তি প্রায় শূন্য। সবথেকে কম ইলেকট্রন আসক্তি হচ্ছে নোবেল গ্যাসগুলোর মধ্যে নিয়ন হচ্ছে আর্গন, এদের ইলেকট্রন আসক্তি সবথেকে কম। তার পরীক্ষায় আসতে পারে যে নোবেল গ্যাসগুলোর মধ্যে কোনটির ইলেকট্রন আসক্তি সবথেকে কম? একটা হচ্ছে নিয়ন, একটা হচ্ছে আর্গন। অপশনে যেটা থাকবে, যদি দুটো থাকে তাহলে দুটোই অ্যান্সার, আর যদি একটা থাকে তাহলে একটা অ্যান্সার। এগুলো কিন্তু মাথায় রাখবে। পরবর্তী যখন একটি ধ্বনিক থেকে তীর নিক্ষেপ করা হয় তখন কোন শক্তির রূপান্তর ঘটে? গতিশক্তি থেকে স্থিতিশক্তি, না স্থিতিশক্তি থেকে গতিশক্তি, না তাপশক্তি থেকে গতিশক্তি, না গতিশক্তি থেকে তাপশক্তি? দেখো, যখন ধনুক তীর নিক্ষেপ করা হয় তখন কিন্তু স্থিতিশক্তি গতিশক্তিতে কিন্তু রূপান্তরিত হয়। দেখো, ধনুক টানার সময় তীর ও ধনুকের ডোরায় স্থিতিশক্তি কিন্তু সঞ্চিত থাকে। যখন ধনুক ছাড়া হয় তখন সেই সঞ্চিত শক্তি রূপান্তরিত হয় গতিশক্তিতে, যা তীর সামনের দিকে ছুটতে কিন্তু সাহায্য করে।
তারপর পরবর্তী কোশ্চেন দেখো হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সমান কত কেলভিন। ঠিক আছে, 73 কেলভিন, 723 কেলভিন, না 273 কেলভিন, না 373 কেলভিন। 373 কেলভিন এটা হচ্ছে সঠিক অ্যান্সার। কারণ কি আমরা জানি যে যত ডিগ্রি সেলসিয়াস থাকে তার সাথে কেলভিনে রূপান্তরিত করতে গেলে কিন্তু 273 কিন্তু যোগ করতে হয়, কিন্তু নিট হচ্ছে 273.15। ঠিক আছে, এটা কিন্তু যোগ করতে হয় 273.15, এটা কিন্তু যোগ করতে হয়, তাহলে নিট কিন্তু চলে আসে। তাহলে 373.15 কিন্তু অ্যান্সার, এটা কিন্তু খেয়াল রাখবে। ঠিক আছে, অনেক সময় কিন্তু পরীক্ষায় দিয়ে যায় পয়েন্ট দিয়ে, সেটির জন্য তোমাদের কিন্তু দিয়ে দিলাম। তারপরে দেখো নারী দেহকোষে ক্রোমোজোম প্যাটার্নটি কেমন, 44XX না 44XY না 22XX না 22XY। দেখো এটা হচ্ছে 44XX, এটা হচ্ছে সঠিক অ্যান্সার। দেখো মানুষের দেহে মোট 46টি ক্রোমোজোম থাকে, যা হচ্ছে 23 জোড়ায় বিভক্ত। এর মধ্যে 22টি হচ্ছে অটোজোম এবং হচ্ছে একটি হচ্ছে সেক্স ক্রোমোজোম। কিন্তু নারী দেহে কিন্তু দেহকোষে XX ক্রোমোজোম থাকে, যার মানে হচ্ছে নারী দেহে 2টি X ক্রোমোজোম থাকে, তার মানে হচ্ছে 44 প্লাস XX, এটাই হচ্ছে সঠিক অ্যান্সার। তারপরে কোশ্চেন দেখো সুন্দরবন টাইগার রিজার্ভ কোথায় অবস্থিত। সবাই জানো যে সুন্দরবন কোথায় অবস্থিত, উড়িষ্যা, পশ্চিমবঙ্গ, অন্ধ্রপ্রদেশ না আসাম। সবাই জানো সেটা কোথায় অবস্থিত, পশ্চিমবঙ্গে অবস্থিত। এবং পশ্চিমবঙ্গের কোন জেলায় যদি অবস্থিত সেটা বলে, সেটা হচ্ছে দক্ষিণ 24 পরগনা বা সাউথ 24 পরগনা। ঠিক আছে, 1987 সালে, দেখো এটা কিন্তু ভালো ইম্পর্টেন্ট, 1987 সালে সুন্দরবনকে ইউনেস্কো বিশ্ব স্থান হিসাবে স্বীকৃতি দেওয়া হয়। কত সালে, 1987 সালে। কারণ এটি পৃথিবীর অন্যতম গুরুত্বপূর্ণ ম্যানগ্রোভ বন এবং একটি বিশেষ বাস্তুতন্ত্র যা জীববৈচিত্র্যের উপর অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি ভারতের প্রথম ম্যানগ্রোভ বন সংরক্ষণের রিজার্ভ। তাহলে পরীক্ষায় আসতেই পারে যে ভারতের প্রথম ম্যানগ্রোভ বন সংরক্ষণ রিজার্ভের নাম কি, সেটা হচ্ছে সুন্দরবন টাইগার রিজার্ভ। পরবর্তী কোশ্চেন দেখো তাপ শক্তি তৈরি হতে থাকে কোন পদ্ধতিতে, পাচন, সঞ্চালন, না শ্বাস প্রক্রিয়া, না নিষ্কাশন। এটার উত্তর হয়ে যাবে কিন্তু শ্বাস প্রক্রিয়া। শ্বাস প্রক্রিয়ায় কিন্তু তাপ শক্তি উৎপন্ন হয়। তারপরে দেখো এই কোশ্চেনটা যে একটি অন্তরকে রোধ হয় কেমন, নিম্ন, শূন্য, উচ্চ, না কম। এটা একটি অন্তরকের রোধ হয় কিন্তু উচ্চ। ঠিক আছে, তাহলে এই ছিল তোমাদের কিছু ইম্পর্টেন্ট কিন্তু কোশ্চেন, তার সাথে ব্যাখ্যা এবং বিশ্লেষণ সহ করে দিলাম। কেমন লাগলো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, আর আমার চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটি প্রেস করে রাখো। সবাই ভালো থাকবে, জাস্ট ওয়ান স্টেপ এগিয়ে যাও। জয় হিন্দ, জয় ভারত।